হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। হোপফুলি সবাই ভালো আছো, রাইট? আচ্ছা, সো কারেন্ট ইলেকট্রিসিটি পড়বো আজকে আমরা। তো এটার উপরে একটা ক্লাস হইছে এর আগে, বন্ধের আগে। সো অনেকটা বন্ধের পরে আজকে আমাদের এই শেষ চ্যাপ্টারের সাইকেল ওয়ানের কারেন্ট ইলেকট্রিসিটির হচ্ছে দ্বিতীয় ক্লাস। ফাইন। আচ্ছা, সো হোপফুলি সবাই যুক্ত হতে শুরু করবে এখন। আচ্ছা, ওকে। তো সুফিয়ান আফ্রিদি সালাম জানাইছো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মিমো সালাম জানাইছো। ফাইন। অভিজিৎ শর্মা বলছো এসে গেছি ভাই। আচ্ছা, আমিও এসে পড়ছি। ফাইন। ওকে, তো সবাই নিশ্চয়ই ভালো আছো। তো এখন আমরা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি 2 এর ক্লাস করব। তো এর আগের ক্লাসে আমরা তারণ বেগ এবং কারেন্টের ডেফিনেশন থেকে কারেন্টের বেশ কিছু অঙ্ক দেখছি। সো আজকে আমরা যে পার্টটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে সমবায়, রোধের সমবায়, মানে হচ্ছে শ্রেণী সমান্তরাল যে সমবায় আছে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে অঙ্ক করব। আচ্ছা, নাসিফ বলছো ভাই বুয়েট, তো ওই বুয়েট তো একসাথে এক্সাম হবে তাই না? মেনে নিছি, এটা কি সত্যি? আচ্ছা, বুয়েট একসাথে এক্সাম হবে বলতে যারা জানো না তাদেরকে বলছি যে আগে গুচ্ছ ইঞ্জিনিয়ারিং একটা পরীক্ষা হইতো যেখানে সকল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ছিল, আর বুয়েটের একটা পরীক্ষা হইতো। এরও আগে সবগুলো আলাদা আলাদা পরীক্ষা হইতো। সো 2020 সালে সবগুলো ইউনিভার্সিটি মিলে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ জিএসটি একটা পরীক্ষা হয়, সিকিউরুয়েট, আর বুয়েটের একটা আলাদা পরীক্ষা হয়। সো এই বছর এরকম প্রস্তাব উঠছে যে বুয়েটের পরীক্ষা একত্রে করে দেওয়া আর কি। সো এটা হবে কি না হবে এটা নিয়ে এখনো অনেক ডিসিশনের জায়গা আছে। আমার খুব সম্ভবত ধারণা এটা হবে না, এটা হইতে বহুত বাকি। ভিসি মেনে নিলেই যে আসলে ভিসি যিনি তিনি এটা মেনে নিচ্ছেন এরকম একটা নিউজ আছে। এটা আনঅফিসিয়ালি বলতেছি, অফিসিয়ালি অনেক কিছু হতে পারে। তো মেজরিটি যেটা হবে সেটা হচ্ছে কি এরকম মেনে নিলেই আসলে জিনিসটা এক্সিকিউট হবে না, দেখা যাবে ইভেনচুয়ালি আমার সিক্স সেন্স এটাই বলে যে আলাদা করেই পরীক্ষা হবে। আর যদি একত্রে পরীক্ষা হয় তাহলে একটা বিশাল ঝামেলা হবে। ঝামেলা যেটা হবে, ফার্স্ট অফ অল বুয়েটের ভর্তি পরীক্ষা খুবই নিউট্রাল থাকে এবং কঠিন হয়। তো সেই ক্ষেত্রে অন্যান্য ইউনিভার্সিটির পোলাপান যাদের মানে সিকিউরুয়েট এটার সঙ্গে যদি মিলে যায় তাহলে আসলে অন্য ভার্সিটির মানুষজন পাশ করে না এমন লোকজনদের আসলে নেওয়া লাগবে ওইখানে। কারণ হচ্ছে যে বুয়েটের কোশ্চেনই করবে তখন বুয়েট থেকেই, আর বুয়েট থেকে কোশ্চেনগুলো অনেক কঠিন করবে। সো অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যে এখন যেটা আলাদা পরীক্ষা হয় সেটা হলে ওদের জন্য ভালো ছিল, তাহলে আরো অনেক খারাপ হয়ে যাবে আর কি, চান্স পাওয়া কঠিন হয়ে যাবে। ফাইন। আচ্ছা, ওকে ওকে ওকে, কে কেমন আছো, কোথায় আছো, কিভাবে আছো একটু জানা দিতে পারো, আমরা ক্লাসটা তাহলে শুরু করতে পারি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, জাহিন। ওকে ওকে, ফাইন। সবাই যুক্ত হইতে শুরু করছো। উজ্জ্বল কুমার বলছো ভাইয়া আগের ক্লাসের ম্যাথের 1/3 ধরলাম কেন ভাইয়া? কত বলা ছিল 1/3 পানিপূর্ণ আছে তাই? আচ্ছা আচ্ছা, ওকে। বাইজিৎ বলছো গ্যাপ থাকলে এনার্জি থাকে ভাই, আজকে আর টায়ার্ড লাগতেছে না। গুড, ভেরি গুড, আমারও তাই মনে হয়। একটু গ্যাপ দিয়েই পরে ক্লাস শুরু করলে ভালো হয় আসলে। আচ্ছা, ওকে। নাসিব বলছো ভাই লাস্ট যখন ফুল সিলেবাস এক্সাম হইতো তখন বুয়েটে 93% নাম্বার ছিল না। বাট আমাদের যদি ফুল সিলেবাস এক্সাম হয় তাহলে কি 93% নাম্বার করবে? ফুল সিলেবাস হইলেও আসলে ওইরকমই থাকবে আসলে। তারপর 90-র মতো থাকে আর কি। যখন ফুল সিলেবাসের উপরে বুয়েটে সিলেকশন নিত তখন হচ্ছে 90% অ্যারাউন্ড আসলে নাম্বার চাইতো। শর্ট সিলেবাসের সময়গুলোতে এসে একটু বেড়ে গেছে, কারণ আমাদের সিলেবাস শর্ট, সবাই একটু বেশি ডিটেলসে পড়ে তাই। আচ্ছা, এগুলা এত চিন্তার কিছু হয় না, চিল, জাস্ট ড্রপ ইট। আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, হাসনাত বলছো ভাই আপনি কি ম্যাথমেটিক চালু করছেন? হ্যাঁ, তোমাদের কথা চিন্তা করে আমি বলেছিলাম তো ওইটাই, ম্যাথমেনিয়াক আমরা চালু করেছি। তো এই সপ্তাহ থেকেই, কালকে থেকেই দেখবা যে ম্যাথমেনিয়াক একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক গ্রুপে আছে, পেজে আছে। ওইখানে ফ্রিতে ম্যাথমেটিক্স এর উপরে যাবতীয় যা যা প্রবলেম আছে দেওয়া শুরু হবে, যেটা 23 ব্যাচ, এবং তোমরা 24 ব্যাচ স্পেশালি খুবই উপকৃত হবা। আমরা শর্ট সিলেবাসটা কভার করব পুরোটাই। তোমাদের আতাহিলে ভাই হচ্ছে ওখানে পড়াবে এবং একদমই ফ্রিতে। তো তোমাদেরকে ডেফিনেটলি বলবো
তোমাদের ম্যাথ নিয়ে চিন্তা ভাবনা আছে, তো আমাদের ফিজিক্স মিনিয়াকে যখন যুক্ত হয়েছো তখন আমরা তোমাদেরকে ফিজিক্স নিয়ে কনফিডেন্টের সঙ্গে সাপোর্টটা দিতে পারছি, বাট ম্যাথ কেমিস্ট্রিতে তোমাদের অনেক সময় অনেক প্রবলেম থেকে যায়। সো ওই চেষ্টা থেকেই আমাদের ম্যাথ মেনিয়াক শুরু হয়েছে, এবং কতটুকু উপকৃত তোমরা হবা আমি সেটা মুখে একদমই বলতে চাই না, সেটা তোমরা বুঝতেই পারবা যখন ওই গ্রুপের ভিডিওগুলা কেউ কনজিকিউটিভলি দেখতে থাকবা। কালকে থেকে ভিডিও আপলোড হওয়া শুরু হয়ে যাবে, তোমরা সবাই যুক্ত হতে পারো, তোমাদের ফ্রেন্ড যারা আছো ডেফিনেটলি মেনশন করে দিও। ভালো কিছুই হবে, ভালো কিছু করার চেষ্টাই আমরা আছি ইনশাল্লাহ। ফাইন, আচ্ছা, ওকে। বাইজিৎ বলছে ইঞ্জিনিয়ারিং এ কম্পিটিশন বেশি নাকি মেডিকেলে? ইঞ্জিনিয়ারিং এর থেকে মেডিকেলে কম্পিটিশন বেশি। মেডিকেলে কম্পিটিশন বেশি কজ মেডিকেলের পরীক্ষা হচ্ছে একটা এমসিকিউ পরীক্ষা, তো এই জন্য অনেক স্টুডেন্ট একসঙ্গে পরীক্ষা দেয়, আর এমসিকিউ তো নাম্বারে ভ্যারিয়েশন কম আসে, এই জন্য ওখানে লাখেরও ব্যাপার স্যাপার যুক্ত হয় এবং একটু মুখস্থ নির্ভর পড়ালেখা থাকে আর কি। আর ইঞ্জিনিয়ারিং এ কম্পিটিশন অনেক বেশি, বাট ইফেক্টিভ স্টুডেন্ট সংখ্যা খুব কম। তোমরা দেখবা একটা সিটের এগেনস্টে 45 জন, একটা সিটের এগেনস্টে 1000 জন করে পরীক্ষা দিচ্ছে। 1000 না, 100 মতো ছেলে পান অন এভারেজ বুয়েটে একটা সিটের পিছনে পরীক্ষা দিচ্ছে। সো এটা শুনলে মনে হয় না যে 100 ছেলে পানদের পিছনে ফেলে আমার বুয়েটে চান্স পেতে হবে, আসলে কাহিনী ওরকম না। সো ওই 100 জনের মধ্যে হার্ডলি হাতে গুনলে 10 থেকে 12 জন থাকবে প্রতি 100 জনে যারা আসলে বুয়েটে পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে বা ওই রকম কিছুটা হলেও পড়ালেখা করছে, আর মেজরিটি আসলে হুদাই। সো ওইভাবে কম্পিটিশন চিন্তা করো না, কনফিডেন্টলি প্রিপারেশন নিলে চান্স তুমি পাবা, এটাই ট্রু। আচ্ছা, ওকে। সো আমরা এবার বোধহয় ক্লাসটা শুরু করতে পারি। সবকিছু যদি ঠিকঠাক থাকে, তোমাদের যদি সাউন্ড টাউন্ড ওকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে একটু জানায় দাও, তো আমি সেক্ষেত্রে ক্লাসটি শুরু করে দিব। আচ্ছা, হবে হবে হবে। সুরন বলছে ম্যাথে কি লাইভ ক্লাস হবে? হবে। প্রথমে তোমাদের কনসেপচুয়াল ভিডিও আপলোড দেওয়া শুরু হবে। তোমরা 24 ব্যাচে তোমরা জানো কিনা জানি না, বাট 22 ব্যাচের ওরা জানতো। আমাদের ফিজিক্স মিনিট যখন শুরু হয় তখন 22 ব্যাচে শেষ সময়ে এসে আমরা ভিডিও আপলোড দেওয়া শুরু করি, ওখান থেকেই সব চ্যাপ্টার শেষ করা হয়, তারপরে ফিজিক্স মিনিয়াকে যাত্রা শুরু হয়। তো এভাবে করেই 23-এ এবং 24-এ তোমাদের জন্য ম্যাথ মিনিয়াকে সকল চ্যাপ্টারের ভিডিও আপলোড দিতে থাকা হবে শর্ট সিলেবাসের। তোমরা ফ্রিতেই পাবা এবং সেগুলো নিয়ে একটু উপকৃত হও। দেখো, আমরা অনেক সময় এরকম ভাবি যে পড়ালেখা বুঝি সবসময় পেইড ভাবেই ভালো হয়, ব্যাপারটা এরকম না সব সময়। তোমরা একটু খুঁজে দেখলে দেখবা অনলাইনে অনেক কন্টেন্ট আছে যেগুলো দিয়েও আসলে নিজে পরিশ্রম করলে পাশাপাশি অনেক দূরে আগায় যাওয়া যায়, আসলেই যায়। বা তোমাদের চিনতে পারতে হবে কোনগুলো আসলে হেল্পফুল। কারণ আমরা জানি তোমরা যখন ফেসবুক ইউটিউবে ঘাটাঘাটি করো, একটা টপিকের নাম লেখা, একটা চ্যাপ্টারের নাম লেখা, অনেক ভিডিও এখন পেয়ে যাও। আমরা যখন স্টুডেন্ট ছিলাম 13 সালে ইন্টারের, তখন ইউটিউব ছিলই না আসলে বলতে গেলে, আর যাওয়া ছিল তার ভিতরে সার্চ দিলে বাংলার কোনো কন্টেন্ট আসতো না, দুই একটা ছিন্ন বিচ্ছিন্ন। তো এখনকার যুগে তোমাদের আসলে এই প্রবলেমটার সলিউশন আছে। তো অনেক লিঙ্ক চলে আসে, বাট আমার কাছে মনে হয় সবগুলা নলেজ না, দেখতে মনে হয় অ্যাপারেন্টলি এগুলো সব নলেজ, অনেকটা গুগলের মতো। গুগল করলে একটা ইনফরমেশন চেয়ে অনেকগুলা লিঙ্ক আসে, বাট সবগুলা লিঙ্কেও কিন্তু আসলে ভিতরে তোমার ইফেক্টিভ কোশ্চেন আনসার থাকে না, খুঁজে খুঁজে বের করতে হয়। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এখন যে এডটেকের অবস্থা, তাতে কোনো কিছু জানতে চাইলে অনেক ভিডিওসই আসে মাল্টিপলস, বাট আমার কাছে মনে হয় না যে সবগুলো নলেজ। এর ভিতরে 85% গার্বেজ মনে হয়, যেগুলো হুদাই মানে রিলেট করে না। তো 15% অবশ্যই ডেফিনেটলি কিছু ভালো কাজ হয়। সো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমরা যদি ওইটা বুঝতে পারো যে কোন টপিকগুলো বা কোন ক্লাসগুলো আসলে ইফেক্টিভ, এতটুকু স্মার্টনেস যখন স্টুডেন্টের চলে আসে, তখন সে আসলে যে কোনো ভাবে আনপেইড অবস্থাতেও আসলে ফ্রি কোর্সেস গুলো করে অনেক উপকৃত হতে পারে। সো ওইরকমই একটা চেষ্টা আমাদের ম্যাথ ম্যানিয়াক থেকে ফ্রিতে প্রথমে সকল চ্যাপ্টার কভার করা হবে। তোমরা সবাই ক্লাসগুলো দেখবা, ক্লাসগুলো দেখাবে, তোমাদের কেমন লাগছে সেটা জানাবা, তারপর তোমাদের মতামতের ভিত্তিতেই পরবর্তীতে যেভাবে ভালো হয় সেভাবে অকুপাই করা হবে। বাট এই বিশ্বাসটা দেখে তোমরা সবাই ফিজিক্স ম্যানিয়াক এবং ম্যাথ ম্যানিয়াক দুটাতেই যুক্ত থাকতে পারো। আচ্ছা, ওকে, চলো ক্লাস শুরু করি। সব ক্লিয়ার? উজ্জ্বল বলছো, অর্পণ কান্তি দাস বলছো সালাম জানাইছো, ওয়ালাইকুম আসসালাম। আমার শরীর স্বাস্থ্য কেমন জিজ্ঞাসা করছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। ফার্স্ট ক্লাসটা করতে পারছিলাম না, বলছিলে আজকের ক্লাসটা করো। ওকে, চলো আমরা ক্লাস শুরু করে দিই। আচ্ছা, কারেন্ট ইলেকট্রিসিটি আজকে অনেকগুলো আমরা সার্কিট সলভ করবো, একদম বেসিক থেকে জিনিসপত্র আমরা শিখবো। তাহলে চলো, বিফোর ফার্দার ডু লেটস জাস্ট জাম্প ইনটু ইট। আচ্ছা, ফাইন। সো আমরা প্রথমেই যে জিনিসগুলো আজকে জানবো সেটা হচ্ছে গিয়ে কারেন্ট ডিভাইডার এবং ভোল্টেজ ডিভাইডার নামক দুইটা রুল জানবো আমরা।
এই দুইটা রুল আমাদের বইয়ে ডিরেক্টলি দেওয়া নাই, বাট এগুলো জানলে অনেক বেশি উপকার হবে। ভোল্টেজ ডিভাইডার, আরেকটা হচ্ছে কারেন্ট ডিভাইডার। তো নাম শুনেই বুঝতে পারছো এখানে কারেন্ট ভাগ হবে আর এখানে ভোল্টেজ ভাগ হবে। তাহলে কোথায় এই ঘটনাগুলো হয় সেটা একটু আমরা দেখে ফেলি। ফাইন, লেটস সে দুইটা রোধ শ্রেণীতে আছে, দুইটা রোধ এভাবে করে শ্রেণীতে আছে। তো প্রথম রোধটা হচ্ছে R1 রোধ, পরেরটা R2 রোধ। ঠিক তেমন করে আরেকটা কম্বিনেশন আছে, যেই কম্বিনেশনে দুইটা রোধ সমান্তরালে আছে। এটা R1, এটা R2। এটা আমরা সবাই জানি এটা শ্রেণী, এটা হচ্ছে সমান্তরাল। আচ্ছা, মানে এটা সিরিজ কানেকশন, শ্রেণী, আর এটা হচ্ছে গিয়ে সমান্তরাল। আচ্ছা, তো এদের তুল্য রোধও কিন্তু আমরা বের করতে পারি, রাইট? আমাদের ছোটবেলা থেকে জানা আছে শ্রেণীতে থাকলে তুল্য রোধ, সিরিজ কানেকশন, দুইটা রোধের সিম্পলি যোগফল হবে, R1 প্লাস R2, এদের যোগফলটাই এদের তুল্য রোধ হবে। ঠিক তেমন করে সমান্তরালে যদি থাকে সেক্ষেত্রে এদের তুল্য রোধ RP, P ফর প্যারালাল, যেটা হয় যে R1 ইনভার্স, প্রথমটাকে বিপরীত অনুপাত নিতে হয়, সঙ্গে R2 ইনভার্স, টোটালটাকে আবার ইনভার্স নিতে হয়। এইটাকে যদি আমরা একটু প্রিসাইজলি লিখি তাহলে এভাবে লিখতে পারবো, উপরে রোধদ্বয়ের গুণফল, ওই ক্যালকুলেশনটা করলে এটা আসে, আর নিচে হচ্ছে রোধদ্বয়ের যোগফল। তার মানে সমান্তরালে যদি আমরা বের করতে চাই এইটা করলে মুখে মুখেই করে ফেলা যায়, ভার্সিটিতে যেহেতু মুখে মুখে করতে হয়, যে রোধ দুটার গুণফল উপরে, নিচে যোগফল, এদেরকে ভাগ করে দিলে আমরা আনসার পাচ্ছি। ফাইন। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে শ্রেণী এবং সমান্তরালের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজের কি হয়। আমরা জানি যে কারেন্ট চলতৈতের ক্ষেত্রে তিনটা টার্ম নিয়ে আমরা কনসার্ন রাখি, বিভব, তড়িৎ এবং রোধ। ওকে, আচ্ছা, তো আমরা এই ক্ষেত্রে রোধ কিভাবে বের করে জানি। তো এবার আমরা দেখবো যে এই দুই ক্ষেত্রে ভোল্টেজের কি ব্যবহার এবং কারেন্টের কি ব্যবহার হয়, মানে এদের বৈশিষ্ট্য কিরকম। তো খুবই সিম্পল, এটাকে একটা রাস্তার মতো যদি আমরা চিন্তা করি তাহলে এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে এই দুইটা রোধে একই কারেন্ট যাবে। এখান থেকে যদি আই কারেন্ট যায়, এখান থেকেও ডেফিনেটলি আই কারেন্টই যাবে, একটাই পথ, একটাই কারেন্ট। বুঝছি এটা আমরা সবাই, তাই না? তার মানে আমরা বলতে পারি শ্রেণীতে যখন দুইটা রোধ থাকে, দুইটা রোধ যখন শ্রেণীতে থাকে, দুইটাতে একটাই কারেন্ট যায়, মানে দুইটাতে কারেন্ট কনস্ট্যান্ট। এটাতে যে কারেন্ট যাচ্ছে এটাতেও সেই কারেন্ট যাচ্ছে, মানে দুটাতে কারেন্ট ধ্রুবক। তাহলে এখানে কি কারেন্ট ডিভাইড হয়? হয় না। আমরা বুঝতে পারছি এখানে কারেন্ট ডিভাইড হয় না, বিকজ কারেন্ট যা আছে তাই থাকে দুইটা রোধে, একটাই কারেন্ট যায়, কারেন্ট ডিভাইড হয় না। তাহলে এখানে কে ডিভাইড হয়? এখানে ডিভাইড হয় ভোল্টেজ। কিভাবে দেখো, লেটস সে আমরা এই দুইটা রোধের সঙ্গে একটা বিভবকে যুক্ত করে দিলাম, ধরলাম আমরা এখানে ভি বিভব দিলাম, একটা ব্যাটারি যুক্ত করলাম। তাহলে বুঝতে পারছো এই ভি বিভবের কিছুটা অংশ এই রোধের মধ্যে নষ্ট হবে, যেটা হচ্ছে V1, আর বাকিটা অংশ এখানে নষ্ট হবে, যেটা হচ্ছে V2। তার মানে আমরা বলতে পারবো মোট বিভব V ইকুয়ালস টু হবে V1 প্লাস V2, মানে এখানে বিভব বিভক্ত হয়ে যাচ্ছে। কেমনে হচ্ছে? এখানে যদি আমি V1 ইকুয়ালস টু কত বের করার চেষ্টা করি, V1 বুঝতেছো এইটার ভিতরে কারেন্ট I আর রোধ R1, তাহলে V1 ইকুয়ালস টু হবে I ইন্টু R1, কারেন্ট ইন্টু রোধ, ওহমের সূত্র, V ইকুয়ালস টু IR, ওরকম। ঠিক তেমন করে আমরা যদি এটার ভিতরে ভোল্টেজ বের করি V2, V2 ইকুয়ালস টু হবে এটার কারেন্ট I আর এটার রোধ R2, দ্যাট মিনস IR2। তাহলে তোমরা বুঝতেই পারছো যে দুইটার কারেন্ট এক হলো, রোধ ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এই দুইটার বিভব কিন্তু ভিন্ন ভিন্ন। তার মানে এই মোট যে বিভবটা আমরা এখানে দিব সেটা দুইটা টুকরা হয়ে যাবে, এটাতে একটা অংশ যাবে, এটাতে একটা অংশ যাবে, তাই না? তার মানে খেয়াল করে দেখো, যখন শ্রেণীতে আছে কারেন্ট ভাগ হয় নাই, বাট বিভব কিন্তু দুই ভাগে ভাগ হয়েছে। তার মানে এখানে আমাদের কারেন্ট ডিভাইড হয় না, ভোল্টেজ ডিভাইড হয়। দ্যাট মিনস আমরা মনে রাখবো শ্রেণীতে কারেন্ট ডিভাইড হয় না, ভোল্টেজ ডিভাইড হয়। মানে এই ক্ষেত্রে আমাদের ভোল্টেজ ডিভাইডার জানতে হবে, এই ক্ষেত্রে আমাদের জানতে হবে ভোল্টেজ ডিভাইডার কত। ওকে, তো সেটা কিভাবে হয় সেটা একটু আমি তোমাদের এখনই বলে দিচ্ছি। দেখো যে ফাইন,
এইটা সবাই বুঝতে পারতেছো যে শ্রেণীতে যখন থাকে, সবাই খুব মনোযোগ দাও, শ্রেণীতে যখন থাকে ভি ইকুয়ালস টু আই আর, আমরা কিছুক্ষণ আগেই এটা দেখলাম কারেন্ট কিন্তু একই থাকে, শ্রেণীতে থাকলে কারেন্ট কিন্তু ভাগ হয় না, কারেন্ট একই থাকে, মানে এই কারেন্ট কিন্তু কনস্ট্যান্ট। এখন কারেন্ট যদি কনস্ট্যান্ট হয় তাহলে বুঝতেছো, এই আই যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি আর এর সমানুপাতিক, মানে বিভব রোধের সমানুপাতিক। এটা না আমরা এখান থেকেও বুঝছি। কেন বুঝছি? দেখো দুইটাতে কারেন্ট একই, যার রোধ বেশি তার ভি বেশি, যেহেতু গুণফল, দুইটাতে কারেন্ট একই, যার রোধ বেশি তার ভি বেশি, মানে রোধের সমানুপাতিক বিভব। তাহলে এখান থেকে এই কথাটা লেখা যায় না? ডেফিনেটলি লেখা যায় যে V1 is to V2, is to না লিখে আমরা এইভাবে লিখতে পারি V1 by V2 equals to R1 by R2। যেহেতু এটা সমানুপাতিক তার মানে এদের অনুপাত সমান, তার মানে তো এই কথাটাও লেখা যায় V1 is to V2 equals to হচ্ছে R1 is to R2। তাহলে সবাই এটা বুঝে ফেলা উচিত যে এই বিভব যে ভাগ হবে, দুই টুকরা হবে, এই মোট বিভবটা যে দুইটা টুকরা হবে, এটা কোন অনুপাতে হবে? আর এর অনুপাতে হবে। এখন ছোটবেলায় এই অঙ্কগুলো আমরা সবাই করছি না? দেখো তো একটু মনে করাই দিই, টাকা ভাগাভাগির অঙ্ক, যে 100 টাকা দুই বন্ধুর মাঝে 2:3 অনুপাতে ভাগ করা হলো, তাহলে কে কত পাবে? আমরা কি করতাম? প্রথম বন্ধু পাবে 2 ভাগ, আর মোট ভাগ সংখ্যা কত? 2 + 3, মোট ভাগ সংখ্যা কত? 5 ভাগ, 5 ভাগে 2 ভাগ পাবে প্রথম বন্ধু, মোট ভাগ 2 + 3, 5 ভাগ, 5 ভাগে 2 ভাগ পাবে প্রথম বন্ধু, ইন্টু মোট টাকা 100। ঠিক তেমন করে দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে? নিচে আসবে মোট ভাগ 2 + 3 এবং ওর ভাগ সংখ্যা 3 ইন্টু 100। এভাবে করে টাকা ভাগাভাগির অঙ্ক আমরা করছি না? তো এখানেও ঠিক তাই করব। দেখো মোট বিভব ভি, এইটা দুই টুকরা হবে, V1 V2, ওকে, V1 এবং V2 দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে কোন অনুপাতে ভাগ হবে? আমরা দেখলাম রোধের অনুপাতে ভাগ হবে, মানে 2:3 এর মতো এরকম। তাহলে V1 = কত হওয়া উচিত? V1 = হওয়া উচিত ওর ভাগ সংখ্যা R1, উপরে যাবে R1, নিচে আসবে মোট ভাগ সংখ্যা, দ্যাট মিনস R1 + R2, আর ইন্টু মোট বিভব, কারণ এই মোট যতটা দিছি ওটাই তো দুই টুকরা হবে, সেটা হচ্ছে ভি, এই যে মোট টাকার মতো। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা V1 বের করে ফেলতে পারছি। ঠিক তেমন করে আমরা যখন V2 বের করব, কোয়াইট সিম্পল, দেখো V2 = উপরে কত যাবে? R2, উপরে যাবে R2, কত? ওর ভাগ সংখ্যা R2, ডিভাইডেড বাই R1 + R2 ইন্টু মোট বিভব ভি। তাহলে দেখো এখান থেকে খুব সহজে কিন্তু সূত্রটা মনে রাখা যাবে। কিভাবে? যে রোধে বিভব বের করব তার রোধটাকে উপরে বসাবো। দেখো V1 বের করছি, ওই তারের রোধ উপরে, আর নিচে আসবে যারা যারা শ্রেণীতে আছে তাদের যোগফল ইন্টু যতটুকু বিভব দিলাম। ঠিক তেমন করে R2 বের করব, উপরে যাবে V2 বের করব, উপরে যাবে R2, নিচে সবগুলা শ্রেণীতে থাকা রোধের যোগফল ইন্টু মোট বিভব। তাইলে আমরা প্রত্যেকটা তারের প্রত্যেকটা রোধের বিভবটাকে খুব সহজে বের করে ফেলতে পারবো। এটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার, এটাকে বলতেছে ভোল্টেজ ডিভাইডার। বুঝছি সবাই? এটা সবার ডেফিনেটলি এটা বুঝে ফেলা উচিত, বুঝলে একটু জানাই দিলে বেটার। আচ্ছা, এখন বোর্ডের পুরোটাই দেখা যাচ্ছে। ক্লিয়ার? গুড, ভেরি গুড, এটা সবাই বুঝতে পারছো। বুঝছি। ফাইন। তাহলে ঠিক তেমন করে এইবার আমরা যেটা দেখব, আচ্ছা ছোটন বলছো আই চেঞ্জ হয় না কেন? আই কেন চেঞ্জ হবে? এখানে তো অন্য কোনো পথ নাই। দেখো এই পথেই কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট যাওয়া মানে ইলেকট্রন যাওয়া, আমরা আগের দিন দেখেছি I = Q/T, কারেন্ট যাওয়া মানে ইলেকট্রন যাওয়া। সো এই একটা পাইপ আছে, পানির পাইপ, তো চিন্তা করো পানি তো এই একটা পথেই যাবে, তো এখান দিয়ে যে হারে যাবে এখান থেকে সে হারে যাবে। সো ওইভাবে করে দুটা কারেন্ট সেম থাকলে পরের অংশটা দেখলে আরো বেটার বুঝতে পারবা। আচ্ছা ফাইন, তাহলে এবার আসো আমরা চলে যাই কারেন্ট ডিভাইডারে। হ্যাঁ, এবার আমরা কারেন্ট ডিভাইডারে চলে যাই। সেটা হচ্ছে গিয়ে এখানে ভোল্টেজ ডিভাইড হয়েছে, কারেন্ট হয় না। এখানে কারেন্ট ডিভাইড হবে, ভোল্টেজ হবে না। কেন হবে না? কারণ আমরা জানি যে দুইটা রোধ
যখন সমান্তরালে থাকে, দুইটা রোধ যখন সমান্তরালে থাকে তখন ওদের মাঝে বিভব একটাই থাকে, ভি। দুইটা রোধ সমান্তরালে থাকলে ওদের মাঝে একটাই বিভব। তাহলে বুঝতেছো, উপরের রোধটা আছে এ এবং বি বিন্দুর মাঝে, সেখানে বিভব হচ্ছে ভি। ঠিক তেমন নিচের রোধটাও আছে এ এবং বি বিন্দুর মাঝে, সেখানেও বিভবটা ভি। তার মানে উপরের তারে যা বিভব নিচের তারেও তাই বিভব। তাহলে সিম্পল, নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে ভি কনস্ট্যান্ট, এখানে ভি কনস্ট্যান্ট, এখানে ভি চেঞ্জ হয় না অনেকটা। এখানে যেভাবে কারেন্ট চেঞ্জ হয় না, এখানে সেভাবে ভি চেঞ্জ হয় না। এবার এটা একটু বোঝো, যে কারেন্টটা এখান থেকে আসবে, সে এখান থেকে আই কারেন্ট আসছে, আসার পরে এই বিন্দুতে তার কাছে দুইটা পথ খুলে গেছে, একটা উপরের একটা নিচের। চিন্তা করে দেখো, যে এসে সে দুই ভাগে ভাগ হয়ে, দুই টুকরা হয়ে এখানে এসে মিলে আবার আই কারেন্ট হয়ে যাবে। তার মানে এই পয়েন্ট আসার পরে সে দুই টুকরা হবে, এখান থেকে একটা কারেন্ট যাবে I1, এখান থেকে একটা কারেন্ট যাবে I2। এই দুইটা কারেন্ট এখান থেকে এই বিন্দুতে এসে মিশে এই জায়গা থেকে আই কারেন্ট হয়ে বেড়ে যাবে। সিম্পল। এখন বুঝতেই পারতেছো, যার রোধ বেশি তার ওখানে কারেন্ট যাবে কম, যার আবার রোধ কম তার ওখানে কারেন্ট বেশি যাবে। রোধ মানে বাধা, বাধা কম থাকলে কারেন্ট যাবে বেশি। তো কারেন্টটা এসে ওই অনুযায়ী ভাগ হয়ে এখানে এসে মিলে যাবে। তাহলে দেখো এখানে কারেন্ট কিন্তু ভাগ হয়ে গেল। এই যে আই কারেন্টটা এখানে I1 এবং I2 দুই টুকরা হয়ে গেল। তার মানে এখানে ভোল্টেজ ভাগ হয় না, বাট কারেন্ট ডিভাইড হয়। বুঝতেই পারছো, মোট কারেন্ট আই যেটা দুই টুকরা হয়ে গেছে, যেটা হচ্ছে I1 প্লাস I2 হয়ে গেছে। তো আমাদের এখন হচ্ছে কি দুটা কারেন্ট বের করতে হবে। ওকে, তো তোমাদের এই চ্যাপ্টারে প্রি রেকর্ডেড দেওয়া হয় নাই, সো আজকে কালকে ক্লাসের মাঝেই তোমাদের প্রি রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আজকে এবং কালকেও ক্লাস আছে। সো এরপরে তোমাদের এই সপ্তাহে এটার প্রি রেকর্ডেড দিয়ে দেওয়া হবে, এবং সেটা অনেকে কোশ্চেন করছো, ওটা পেয়ে যাবা, তখন দেখবা আরো বেটার লাগবে। আচ্ছা, যাই হোক, দুটেই সাইমultaneously খেয়াল করবো তোমরা। ফাইন, এইবার আমাদের এখানে কারেন্ট ডিভাইডার রুল বের করতে হবে। তো সবাই এটা খেয়াল করে দেখো যে আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর। তাহলে আই ইকুয়ালস টু কি লেখা যায়, ভি বাই আর। ভি বাই আর মানে তো এভাবে লেখা যায়, ভি ইন্টু আর ইনভার্স, রাইট? তাহলে এখান থেকে খেয়াল করো, এখান থেকে আমরা এটা লিখতে পারবো আই ইকুয়ালস টু ভি ইন্টু আর ইনভার্স। এইবার দেখো যে এই কেসে কিন্তু ভোল্টেজ কনস্ট্যান্ট, এই কেসে ভোল্টেজ কনস্ট্যান্ট। তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা লেখা যাবে আই আর এর ইনভার্সের সমানুপাতিক। এটা কনস্ট্যান্ট, তার মানে এটা এটার ইনভার্সের সমানুপাতিক। তাহলে এই লাইনটা থেকে যেভাবে করে আমরা এই লাইনটা থেকে এই লাইনটা লিখতে পারছি, ঠিক যেভাবে এখান থেকে এই লাইনটা লিখে যাবে I1 বাই I2 ইকুয়ালস R1 ইনভার্স বাই R2 ইনভার্স। বা এটাকে আরো এভাবে লেখা যেতে পারে যে R1 ইনভার্স ইজ টু R2 ইনভার্স। তাহলে এবার খেয়াল করে দেখো যে মোট কারেন্ট যে I1 এবং I2 ভাগ হইছে, এরা রোধের ইনভার্সের অনুপাতে ভাগ হইছে, আর মেইন কারেন্টটা ছিল I। তাহলে I1 কত হওয়া উচিত, ওর ভাগ সংখ্যা হচ্ছে R1 ইনভার্স, তাহলে উপরে যাবে ওর ভাগ সংখ্যা R1 ইনভার্স, নিচে আসবে এই দুইটা মোট ভাগ সংখ্যা, মানে R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স ইন্টু মোট কারেন্ট I যেটা ভাগ হইছে। ঠিক তেমন করে যখন আমি I2 বের করব, ওর ভাগ সংখ্যা কিন্তু R2 ইনভার্স, তাহলে উপরে যাবে R2 ইনভার্স, নিচে আসবে মোট ভাগ সংখ্যা R1 ইনভার্স এবং R2 ইনভার্সের যোগফল ইন্টু মোট কারেন্ট I। তাইলে এবার চিন্তা করে দেখো, সুন্দর মতো কিন্তু মিলে গেল। এই দুইটা যখন আমরা ফর্মুলা দেখছি, তখন আমরা এভাবে চিন্তা করব যে যে যার কারেন্ট বের করছি তার রোধের ইনভার্স উপরে থাকবে। দেখো কারেন্ট এটার বের করতেছি, এটার রোধের ইনভার্সটা উপরে থাকবে, আর নিচে যারা যারা সমান্তরালে আছে তাদের সবার ইনভার্সের যোগফল। ঠিক তেমন করে যখন আমরা I2 বের করছি, তখন R2 ইনভার্স উপরে রাখবো, আর নিচে হচ্ছে যারা যারা সমান্তরালে আছে তাদের ইনভার্সের যোগফল ইনটু মোট কারেন্ট। দ্যাট মিনস কারেন্ট ডিভাইডার এবং ভোল্টেজ ডিভাইডার মনে রাখা খুবই সোজা। আমরা জানবো শ্রেণীতে রোধ থাকলে কারেন্ট ডিভাইড হয় না, হয় ভোল্টেজ ডিভাইড। আর ভোল্টেজ ডিভাইডারের সূত্র, যার ভোল্টেজ তার রোধ উপরে, আর যারা শ্রেণীতে আছে তাদের যোগফল নিচে ইনটু মোট ভোল্টেজ। এবং কারেন্ট ডিভাইডারে আমরা মনে রাখবো যে একই রকম সূত্র, শুধুমাত্র যে তারের কারেন্ট ওই তারের রোধের ইনভার্স বসাবো উপরে। এখানে ইনভার্স আছে, এখানে ইনভার্স নাই, এর থেকে ভেঙে বলা যায় না। ডেফিনেটলি সবাই এতটুকু বুঝতে পেরেছি, রাইট? ক্লিয়ার?
ক্লিয়ার, গুড। সুরাই আফরোজ বলছো ক্লিয়ার, জেবা বলছো ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার 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 ক্লিয়ার, সিম্পল, ভেরি গুড। এই তো, এটাই চাই। আচ্ছা, তাহলে আমরা এটা রিলেটেড কিছু অঙ্ক করবো এখন। ওকে, সবাই বুঝছো? চলো তাহলে কয়েকটা সিম্পল প্র্যাকটিস করি। এই টাইপের অঙ্ক এইচএসসি পরীক্ষাতে আসে, দ্যাটস ওয়াই আমি দিচ্ছি। আমরা আগে এগুলো ওহমের সূত্র দিয়ে করতাম, বাট এখন থেকে আর এগুলি করবো না, আমরা ডিরেক্টলি আরো স্মার্টার ভার্সন কারেন্ট ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার দিয়ে করব। আচ্ছা, একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিটে আমাদেরকে যেটা যেটা বের করতে লাগবে সেটা হচ্ছে এই জায়গাতে ভোল্টেজ কত, এই ভি কত বের করতে হবে, দেন এটাতে মোট কারেন্ট কত আই সেটা বের করতে হবে, এই তারে মোট কারেন্ট কত, দেন এইখানে ভোল্টেজ কত ভি ওয়ান বের করতে হবে, এটা ভি টু কত সেটা বের করতে হবে, এই তারের মোট কারেন্ট বের করতে হবে। অ্যাট দ্য সেম টাইম এইখান থেকে একটা কারেন্ট যাবে যেটা হচ্ছে আই ওয়ান, ভাগ হবে এখানে এসে মোট কারেন্ট আই এসে ভাগ হবে, উপর থেকে একটা নিচ থেকে একটা, এই সবগুলি বের করতে হবে। ওকে, তো এইগুলো আমরা ওমের সূত্র দিয়ে এর আগেও বের করেছি, এইগুলো আমরা ওমের সূত্র দিয়ে এর আগেও বের করেছি 9-10-এ, বাট ওইটা করব না। আমি কিন্তু বারবার বলছি ওমের সূত্র দিয়ে করবো না, এখনো ওমের সূত্র দিয়ে এটা মিলান যাবে, বাট এটা করলে যেটা হবে ওই ওমের সূত্রের উপর ডিপেন্ডেন্সি থাকবে এবং ওটা দিয়ে আসলে তুমি বড় বড় অঙ্ক করতে পারবা না। তো আমরা যে কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার শিখছি ওইটা দিয়েই আমরা এই অঙ্কটা সলভ করি। চলো, আচ্ছা ফাইন। সো প্রথমে আমরা এটা সবাই বুঝতে পারতেছি যে এই দুজন সমান্তরালে আছে, তাই না? সমান্তরালে থাকলে এদের তুল্য রোধটা এখানে বের করে ফেলি। সার্কিটটাকে ছোট করে নিচ্ছি, দেখো যে এই জায়গাতে 10 আছে, এখানে একটা রোধ আছে যেটা 5। এখন ওই দুইজনের তুল্য রোধটা কত সেটা একটু আমরা বের করে নিই, মুখে মুখেই ক্যালকুলেশন করা যাবে। দেখো 4 এবং 8 সমান্তরালে আছে, সমান্তরালে থাকলে রোধ কত হয়, উপরের রোধদ্বয়ের গুণফল 4 × 8, নিচে রোধদ্বয়ের যোগফল 4 + 8, 4 × 8 মানে 32, 32, আর নিচে যদি ওদেরকে যোগ করে ফেলি তাহলে হবে হচ্ছে 12, 2 দ্বারা কাটতে পারবো 6, এখানে থাকবে 16, 2 দ্বারা কাটলে 3, এখানে থাকবে 8, দ্যাট মিনস 8/3 ওহম। তার মানে আমরা বুঝলাম যে এরা দুজনে মিলে 4 এবং 8 মিলে হবে 8/3 ওহম। এই পর্যন্ত আমরা করব। এবার দেখো আমরা কিভাবে কাজটা করি। সবাই বুঝতেছো, এই 10 ভোল্টেজ ভাগ হবে, ও পাবে V1, ও পাবে V2, ওই V2টাই এই দুইজনের জন্য, ওদের তুল্যটা নিছি এখানে 8/3। তাহলে দেখো এটা ভোল্টেজ ডিভাইডার, এটা টোটাল ভি ভোল্টেজ ডিভাইডার, তাহলে একবারে করে ফেলবো। V1 যখন বের করছি, V1 ও পাইছে কত ভাগ, ওর রোধ উপরে 5, আর নিচে এই দুইটা রোধের যোগফল মোট ভাগ 5 + 8/3 ইন্টু মোট বিভব যেটা 10 এত ভোল্ট গেল V1। এরপর V2 যখন বের করছি, নিচে মোট ভাগ 5 + 8/3 আর ওর ভাগ সংখ্যা 8/3 ইন্টু 10 ভোল্ট। দেখো V1 V2, এই V2 ও বেড়ে গেছে, V1 ও বেড়ে গেছে, সলভ, এক সেট আমাদের হয়ে গেছে। এরপর কারেন্ট বের করতে হবে, মোট কারেন্ট। চলো মোট কারেন্টটা আমরা একটু বের করে ফেলি। মোট কারেন্ট I = V/R, মোট বিভব V। এখন মোট তুল্য রোধ দিতে হবে, এই দুজনের তুল্য রোধ হচ্ছে 8/3, এই 8/3 এর সঙ্গে এই 5 শ্রেণীতে আছে, দ্যাট মিনস এখানে দিতে হবে মোট তুল্য রোধ পুরো সার্কিটের 5 + 8/3, 5 + 8/3। এটা দ্বারা ভাগ করলে আমি মোট কারেন্ট পেয়ে গেলাম, এটা দ্বারা যদি আমি ভাগ করি তাহলে মোট কারেন্ট পেয়ে গেলাম, এটা হচ্ছে মোট কারেন্ট। এইবার দেখো এই মোট যে কারেন্ট I, এই কারেন্ট এখানে আসার পরেই দুই টুকরা হবে, একটা অংশ উপর দিয়ে গেছে, একটা অংশ নিচ দিয়ে গেছে, মানে এখানে কারেন্ট ডিভাইড হয়েছে। তো কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করব। I1 যখন বের করছি,
I1 যখন বের করছি তখন নিশ্চয়ই বুঝতে পারছো I1 যখন বের করছি দ্যাট মিনস এই রোধের ইনভার্স উপরে, যেটা 4 এর ইনভার্স, কারেন্ট ডিভাইডারের ইনভার্স থাকে, আর এদের দুজনের ইনভার্সের যোগফল নিচে, মানে 4 ইনভার্স প্লাস 8 ইনভার্স ইনটু মোট কারেন্ট যেটা আসছে, এবং মোট কারেন্ট আমরা অলরেডি এখানে বের করছি 10 ডিভাইডেড বাই 5 প্লাস 8/3, দ্যাট মিনস 10 ডিভাইডেড বাই 5 প্লাস 8/3 মোট কারেন্ট গেল এত অ্যাম্পিয়ার। ঠিক তেমন করে যখন আমরা I2 বের করছি, I2 মানে ওর রোধের ইনভার্স দিব উপরে, যেটা কিনা 8 ইনভার্স ডিভাইডেড বাই 4 ইনভার্স প্লাস 8 ইনভার্স ইনটু মোট কারেন্ট 10 ডিভাইডেড বাই 5 প্লাস 8/3 এত অ্যাম্পিয়ার। সব বের করে ফেলছি আমরা। ওকে, সো এই যে অ্যাপ্রোচটা আমরা নিয়েছি কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে, এভাবে করেই আমরা সার্কিট সলভ করার ট্রাই করব, এবং দেখবা বিভিন্ন অঙ্কে এই কনসেপ্টগুলো তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, ফাইন। ওকে, ক্লিয়ার? জাহিন বলছো অনেক সহজ লাগলো, গুড, ভেরি গুড। এইটাই দরকার, এই যে সহজ যে লাগছে এই ফিলটাই আসলে আনতে হবে, এটার জন্যই আমি তোমাদের পড়ানোর চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, উজ্জ্বল কুমার বলছো জোস ভাই আগে কেন ল গুলা পাই নাই, এখন তো পারতেছে তাইলেই হইলো। আচ্ছা, ওকে, ক্লিয়ার, গুড, ভেরি গুড। যেভাবে বলছে ক্লিয়ার, অনেকেই এগুলি বুঝতে পারছি। ফাইন, ওকে, তো চলো আমরা এর পরে আরেকটা অঙ্ক করি। এই অঙ্কটা হচ্ছে এরকম, এটা একটা এমসিকিউ বইতে আসছিল। ফাইন, দেখো যে একটা কারেন্ট আসছে এবং হচ্ছে গিয়ে এখানে 3টা রোধ আছে, তার মধ্যে হচ্ছে গিয়ে একটা তারের রোধ বলা আছে, একটা তারে বলা আছে যে এখান থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখান থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তো আমাদেরকে বের করতে হবে এই রোধের ভ্যালু কত, এই রোধের ভ্যালু কত এটা বের করতে হবে, এটা একটা এমসিকিউ। ওকে, আচ্ছা, তো সবাই একটু এটা চিন্তা করি। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে দেখো এটা আমরা কিভাবে সলভ করব। এটা অনেকভাবে চিন্তা ভাবনা তোমরা করতে পারো, বাট সেটাতে দেখবা একটু পেঁচায় যাবে, বাট ওয়্যারাস কারেন্ট ডিভাইডার দিলে একদম ইজিলি হয়ে যাবে। তোমরা বুঝতে পারছো যে এই জায়গা দিয়ে কারেন্ট গেছে 2 অ্যাম্পিয়ার, আর এখান থেকে কারেন্ট আসছিল 6 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে মোট কারেন্ট, আর ধরলাম এটা হচ্ছে প্রথম তারে কারেন্ট I1, তাহলে কারেন্ট ডিভাইডার দিলেই এই আর বের হয়ে যাবে। কিভাবে? আমাদের এটা জানা আছে, I1 মোট কারেন্ট ইকুয়ালস টু হওয়া উচিত ওই তারের রোধের ইনভার্স, মানে উপরে 3 এর ইনভার্স, নিচে যারা যারা সমান্তরালে আছে তাদের সবার ইনভার্স, মানে 3 ইনভার্স প্লাস 3 ইনভার্স প্লাস আরেকটা হচ্ছে আর, জানি না এটা কত, আর ইনভার্স ইনটু মোট কারেন্ট, যেটা মোট কারেন্ট আসছে। তাহলে এবার যদি আমরা ডেটা বসাই, তাহলে I1 হচ্ছে 2 অ্যাম্পিয়ার, I1 হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এটা 3 এর ইনভার্স, নিচে হচ্ছে 3 এর ইনভার্স প্লাস 3 এর ইনভার্স প্লাস আর এর ইনভার্স ইনটু মোট কারেন্ট, ইনটু মোট কারেন্ট হচ্ছে 6, মোট কারেন্ট হচ্ছে 6, দেখতেছো মোট কারেন্ট 6 আসছে। তাহলে এই যে একটা ইকুয়েশন আমরা পেয়েছি, আমরা এখন যে ইকুয়েশনটা পেয়েছি এই ইকুয়েশনটাতে বুঝতেই পারছো যে একটাই আননোন আছে আর, এটাকে সলভ করলে এখান থেকে বের হয়ে যাবে 3 নাম্বার রোধটি কত। ওকে, 3 নাম্বার রোধটি কত হবে। আচ্ছা, ফাইন।
ওহম, এক্স্যাক্টলি। এটা হবে হচ্ছে গিয়ে 3 ওহম। নিশ্চয়ই সবাই এটা বুঝে ফেলতে পারছি। ওকে, 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 আচ্ছা, ফাইন। তাহলে এটা গেল। তাহলে চলো আমরা আরেকটু সামনে আগাই। ফাইন, এ পর্যায়ে আমরা কতগুলো তুল্য রোধ সলভ করব। এই পর্যায়ে আমরা কতগুলো তুল্য রোধ, অনেকগুলি অঙ্ক আমরা একে একে করে তুল্য রোধ সলভ করব। আচ্ছা, তাহলে প্রথমটা দেখো, খুবই নেইভ টাইপ। এই টাইপের বেশ কিছু তুল্য রোধের অঙ্ক আসে আমাদের পরীক্ষাগুলোতে। তো ওইটা একটু আমি দেখাই দিচ্ছি। এগুলি পারো তোমরা, তো আমরা সব টাইপেরই দেখবো। সো এক এক করে দেখছি আর কি। এইটার তুল্য রোধ কত বের করতে হবে? এই একটা মুখে মুখেই তোমরা পারবা। এইটার তুল্য রোধ কত সেটাও আমাদেরকে বের করতে হবে। এই দুইটার তুল্য রোধ বের করতে হবে। খুবই সোজা সার্কিট, একদম নেই বলতে পারো, মানে সবাই পেরে ফেলবা এরকম টাইপের প্রবলেম। আচ্ছা, ওকে। সো তোমরা অনেকে বলছো যে একটু নেটের প্রবলেম, সো আমি নেটের লাইনটা সুইচ করে দিয়েছি। সো এই নেটের প্রবলেম দূর করার জন্য যেটা ব্যবস্থা করছি সেটা হচ্ছে দুইটা লাইন এখন আমরা ইউজ করি। সো একটা দিয়ে প্রবলেম বললেই আমি ওই রানিং লাইভের ভিতরে আরেকটা দিয়ে দিই। সো এখন দেখো প্রবলেম সলভ হয়েছে কিনা। কজ যত ভালোই স্টেবল লাইন আমি নেই না কেন, দেখা যায় যে ক্লাসের রান টাইমে মাঝে মাঝে প্রবলেম ক্রিয়েট করে। সেই জন্য এখন সলিউশন যেটা করলাম এই বন্ধে, সেটা হচ্ছে দুইটা লাইন নিছি, যে একটাতে প্রবলেম হইলে বলা মাত্রই আমি অন্য লাইন কানেক্ট করে দিই। সো এবার দেখো প্রবলেম ঠিক হয়েছে কিনা। জাস্ট একটু মনে হয় প্রবলেম শুরু হয়েছিল, আর সঙ্গে সঙ্গে তোমরা প্রবলেম শুরু করছো। আচ্ছা, তো এবার দেখো যে এবার ঠিক আছে কিনা, ক্লিয়ার। আচ্ছা, এবার ক্লিয়ার হয়েছে। তো এখন থেকে ইনশাল্লাহ প্যারা নাই, তোমাদের যখনই প্রবলেম হবে, যদি কখনো হয়, তাহলে সঙ্গে সঙ্গে বললে আমি লাইন আর একটা সুইচ করে দিব। আচ্ছা, ওকে, এবার তো ঠিক আছে আই থিঙ্ক। তাই তো, কেউ কিছু জানাচ্ছ না? ওকে, তাহলে এবার চলো, দুইটা অঙ্ক আছে, এই দুইটা অঙ্ক আমরা সলভ করি। ওকে, আচ্ছা, তো চলো, এই দুটো অঙ্ক খুবই সোজা টাইপের অঙ্ক। এই দুটো অঙ্ক আমরা ইজিলি সবাই করতে পারবো। তো এমন টাইপের অঙ্ক মাঝে মাঝে আসে আর কি। তো দেখাই দিচ্ছি, খেয়াল করো যে অনেকগুলি রোধ আছে। সো তুল্য রোধটা আমাদেরকে বের করতে হবে এই দুইটা বিন্দুর মাঝে। এটা এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। এই এ এবং বি বিন্দু দুইটার মাঝে আমাদের তুল্য রোধটা বের করতে হবে। আচ্ছা, তো সেটা আমরা কিভাবে করব দেখো। এইভাবে করে চিন্তা করবা, বা পেছন থেকে আগাবা। এই দুই আর এই দুই, এরা শ্রেণীতে আছে, দেখেই বোঝা যাচ্ছে। এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত মুছে ফেলবো আমি, তো সবাই একবার মনোযোগ দাও। দেখতেছো এই দুই আর এই দুই, এরা শ্রেণীতে আছে। তার মানে 2 + 2 কত হবে? 4। তাহলে এই তারটাতে 4 আছে মোট। তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই তারটাতে মোট 4 আছে দুইটা শ্রেণীতে। তাহলে এই তারটাতে ওদের যেটা তুল্য হয় সেটা যোগ করে দিই, যেটা হচ্ছে 4। 2 + 2 4। এরপর খেয়াল করে দেখো যে এই 4 আর এই 4 সমান্তরালে আছে।
ওরা দুজনই এই বিন্দু এবং এই বিন্দুতে আছে, এখানে একটা এখানে একটা। সমান্তরালে থাকলে 4 4 এর সমান্তরাল সমান সমান রোধ সমান্তরালে থাকলে অর্ধেক হয়। 4 4 সমান্তরাল করে দেখো আসবে 2। তার মানে এই দুজন মিলে এখন 2 হয়ে যাবে, এরা যেহেতু সমান্তরাল, তো এরা দুজনে মিলে হয়ে যাবে এই জায়গাটাতে 2। দেন অ্যাগেইন যদি তোমরা খেয়াল করো, সেটা হচ্ছে এই 2 এর সঙ্গে এই 2 শ্রেণীতে আছে, দেখো একটার পরে একটা শ্রেণী। তাহলে 2 এবং 2 এ হবে 4, তাহলে এই তারটাতে আছে মোট 4। তাহলে এই 2 এবং 2 কে মুছে আমরা এখানে দিয়ে দিতে পারবো একটা 4। এরপর আবার যদি তোমরা খেয়াল করো তো দেখতে পাচ্ছ এই 4 আর এই 4 সমান্তরালে আছে। কেন? কারণ এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই দুইটা বিন্দুর মাঝে এরা দুজন আছে। তাহলে 4 4 সমান্তরালে করলে হবে 2। তাহলে এই 4 4 এর বদলে এখানে একটাই রোধ লিখতে পারবো, যেটা হবে 2। তাহলে এবার খেয়াল করে দেখো যে এই 3 এর সঙ্গে এই 2 আর এই 2, এই তিনটা 2 একটার পর একটা আছে এ থেকে বি এর মাঝে, মানে এরা তিনজনই শ্রেণীতে আছে। তাহলে এদের তুল্য রোধটা হবে হচ্ছে 2 + 2 + 2 মানে 6 ওহম। আনসার। নিশ্চয়ই সবাই এটা বুঝতে পারছো, ভেরি ইজি ছিল। ফাইন। এরপর এটা দেখো একই টাইপের অঙ্ক এগুলো। এটার যখন তুল্য রোধ বের করবো, দেন এগেইন আমরা বুঝতেছি যে এটা এ বিন্দু আর এটা বি বিন্দু, এই দুইটা বিন্দুর মাঝে মোট কতটুকু রোধ দিলে এদের পরিবর্তে কাজ একই থাকবে, মানে বিভব এবং কারেন্ট একই থাকবে। ফাইন। তাহলে এবার খেয়াল করো একই ওয়েতে আমরা আগাবো। এই 2 আর এই 2 শ্রেণীতে আছে, দেখো একটার পরে আরেকটা শ্রেণী। তাহলে 2 এ 2 এ 4, শ্রেণীতে 2 এ 2 এ 4। তাহলে 2 এ 2 এ 4 হলে এই দুজনের বদলে এই তারে শুধুমাত্র দুজনের যোগফল 4 লিখতে পারবো। এরপর মনোযোগ দাও, সবাই খেয়াল করো, এই 4 এর সাথে এই 4 সমান্তরালে আছে। খেয়াল করে দেখো এই একই দুইটা বিন্দুর মাঝে এটাও আছে এটাও আছে। তাহলে 4 4 সমান্তরালে হবে 2, 4 4 সমান্তরাল করলে 2। তার মানে ওদের দুজনের বদলে এখানে আমরা যুক্ত করতে পারবো 2। ওকে, আচ্ছা। এরপর দেখো এই 2 আর এই 2 শ্রেণীতে আছে, একটার পরে আরেকটা একটার পরে আরেকটা শ্রেণী। দ্যাট মিনস 2 এ 2 এ 4, 2 এ 2 এ যদি 4 হয় তাহলে এই তারে আমরা লিখতে পারবো এখানটাতে 4 আছে। তারপর যদি আমরা আরেকটু খেয়াল করি তাহলে দেখতেছো এই 4 সমান্তরালে, এই বিন্দু আর এই বিন্দুর মাঝে আছে, দুইটাই সমান্তরাল। তাহলে 4 4 যদি সমান্তরাল করা হয় তাহলে সেটা হবে 2। তাহলে 4 4 সমান্তরালে এখানে চলে আসবে 2। তাহলে এইবার বাকিটা একদম ইজি, এই 2 এই 2 এই 2, এ থেকে বি এর মাঝে তিনজনই শ্রেণীতে আছে। তার মানে 3টা 2 এর যোগফল যদি আমরা করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাব 6 ওহম। একই না আনসারটা? একই কিন্তু সার্কিটটা ছিল, জাস্ট দেখতে দুইটা শুরুতে ডিফারেন্ট লাগছে, বাট আমরা যখন সলভ করে ফেলছি তখন কিন্তু আমরা দেখছি একই সার্কিটকে দেখতে ভিন্ন ভিন্ন রকম লাগতেই পারে। আচ্ছা, ভেরি গুড। এই যে সবাই ক্লিয়ার, এটা সবাই পারছো। ক্লিয়ার। আরমান হোসেন নয়ন বলছো, ভাইয়া কিছু কমপ্লেক্স সার্কিট করান, এগুলো তো মনে মনেই করা যায়। হ্যাঁ, এগুলো তো করানোর মতো না, বাট তাও এগুলো আমি সবই শিখাচ্ছি আর কি। হ্যাঁ আরমান, দাঁড়াও দেখতেছি। ফাইন। এখনই আমরা আস্তে আস্তে করে কমপ্লেক্স সার্কিটে যাব, বাট আমি সব টাইপ করাবো দেখে আমি হচ্ছে একটু একটু করে আগাচ্ছি। ফাইন, গেল। এটা একটা টাইপ, অনেকগুলি রোধ বাট নর্মালি করা যায়। এরপরে যে টাইপের ম্যাথ হইতে পারে সেটা হচ্ছে ছদ্মবেশী সমান্তরাল কিছু রোধ থাকে। ছদ্মবেশী সমান্তরাল মানে সমান্তরাল সার্কিটই থাকবে, বাট এরা হচ্ছে গিয়ে এমন ভাবে থাকবে যে দেখে বোঝা আসলে একটু প্রথমে প্যারা হয়ে যায় যে এরা সমান্তরাল আছে। তাহলে চলো এরকম আমরা কতগুলি অঙ্ক দেখে ফেলি।
আচ্ছা ফাইন, এইটার তুল্য রোধ বের করতে হবে, এটা একটা। এটা একটা। আচ্ছা, তো এখানে তিনটা সার্কিট আছে, আমরা এই তিনটা সার্কিটের তুল্য রোধ বের করব। ফাইন, এবার আমরা এই তিনটা সার্কিটের তুল্য রোধ বের করব। তো এটা দেখো অনেক ইজিলি কিন্তু আমরা করে ফেলতে পারবো, এটা অনেক ইজিলি আমরা করে ফেলতে পারবো। তো দেখতে এই তিনটা সার্কিটই দেখো ভিন্ন ভিন্ন রকম লাগছে দেখতে, তাই না? বাট দেখবা যে এই তিনটা সার্কিটেরই তুল্য রোধ একই রকম আসবে, কজ এরা তিনজনই সমান্তরাল সার্কিট আসলে বোঝাচ্ছে। তো এটা আমরা কিভাবে ডিটেক্ট করব ওটা একটু দেখে নিই। দেখো, ফার্স্ট অফ অল যেটা হচ্ছে, আমরা এই কনসেপ্টটা মাথায় রাখবো যে সার্কিট দেখতে যেরকমই হোক সেটা সমান্তরাল হতে পারে। যেমন এটা দেখে মনে হতে পারে শ্রেণীতে আছে, বাট এরা কিন্তু সমান্তরালেই রয়েছে। নর্মাল একটা জিনিস তুমি একটু চিন্তা করবা যে একটা তারে যদি একটা রোধ থাকে, তাহলে ডেফিনেটলি এই পয়েন্টের যদি বিভব হয় এ, লেটস সে এই পয়েন্টের বিভব এ, তাহলে এখানে কিছুটা বিভব কমে যাবে রোধ থাকার কারণে, তাহলে এই পয়েন্টের বিভব ভিন্ন হবে বি। এখানে বিভব এ হলে রোধ আছে, এজন্য বিভবটা চেঞ্জ হয়ে বি হয়ে যাবে, তাই না? ঝড় তুফান শুরু হয়ে গেছে আমার এখানে আশেপাশে। আচ্ছা ফাইন, যদি এমন হয় যে তারে কোনো রোধ নাই, তারে কোনো রোধ নাই, তার মানে হচ্ছে এই প্রান্তের বিভব যদি এ হয়, কোনো বিভবই নষ্ট হয় নাই, তাহলে এই প্রান্তের বিভবও এ হবে। তার মানে তারে রোধ না থাকলে এই মাথা এবং এই মাথার বিভব সেম, আর তারে যদি রোধ থাকে তাহলে সেক্ষেত্রে দুই প্রান্তের বিভব ভিন্ন। তাহলে এতটুকু কনসেপ্ট আমরা যদি মাথায় রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে এই অঙ্কগুলো অনেক ইজি। দেখো, ফার্স্ট অফ অল এই পয়েন্টের নাম এ, যেহেতু এটা এ, আর এই পয়েন্টের নাম বি, যেহেতু এটা বি, নামই তো দেওয়া ছিল এ বি। আমাদের এ বি এর মাঝে তুল্য রোধটা বের করতে হবে। তাহলে দেখো, উপরের তারে কোথাও রোধ নাই, উপরের তারে কোথাও রোধ নাই মানে এইখানের বিভবও এই হবে। যেহেতু তারে রোধ নাই, তাহলে এই প্রান্তে যা বিভব এই প্রান্ত তাই বিভব। ঠিক তেমন করে এই প্রান্তটার নাম বি, নিচের তারেও কোথাও রোধ নাই, তাহলে এই প্রান্তটার নামও বি হবে, যেহেতু এরা দুই প্রান্তের মাঝে কোনো রোধ নাই, তাই। ফাইন, এবার দেখো যে মোট তিনটা বিন্দুই আমাদের কাছে আছে, এ বি এ বি, মানে সোজা কথা আমাদের কাছে জাস্ট এ বি দুইটা বিন্দুই আছে। তাহলে আমরা ওই দুইটা বিন্দু নিলাম, এটা এ এটা বি। এবার একে একে ধরে ধরে রোধগুলোরে বসাবো। যেমন খেয়াল করো, প্রথমে এই তিন কোন দুইটা বিন্দুর মাঝে আছে, এ এবং বি, তার মানে এই এ এবং বি এর মাঝে এই তিনটা আছে। তারপরে এই চার, এটা কার মাঝে আছে, বি এন্ড এ, বা এ বি এর মাঝেই তো, এ বি এবং এ মানেই তো এ বি এর মাঝে, তার মানে এই চারও এ বি এর মাঝে আছে, তাহলে এখানে চার। তারপর এই পাঁচ, এটাও তোমরা দেখতে পাচ্ছ এ এবং বি এর মাঝেই আছে, এ এবং বি এর মাঝে, দ্যাট মিনস ওই পাঁচও এ বি এর মাঝে আছে। এখন সার্কিটটার দিকে তাকাইলে সবাই বুঝতেছে এরা তিনজন তো সমান্তরালে আছে। খুবই সিম্পল জিনিস, এই চার এই তিন এই পাঁচ, এরা তিনজনই সমান্তরালে আছে। তাহলে তুল্য রোধটা কত হবে? তুল্য রোধটা হবে এদের ইনভার্সের যোগফলে ইনভার্স, মানে 4 ইনভার্স প্লাস 3 ইনভার্স প্লাস 5 ইনভার্স, টোটালটার ইনভার্স। সলভড। নিশ্চয়ই এটা আমরা সবাই
বুঝে ফেলছি, ক্লিয়ার। এটা পরেরটা, এটাতে খেয়াল করে দেখো, এই সার্কিট আর এই সার্কিট হুবহু একই সার্কিট। কিভাবে? সবগুলাকে দেখো তারপরে বুঝবো। দেখো, এই বিন্দুর নাম এ, তার মানে এই মাঝের যে বিন্দুটা সেটা তো এই হবে, কারণ এখানে তো কোনো রোধ নেই। ফাইন। এই বিন্দুর নাম বি, মানে এই প্রান্তটার নামও কিন্তু বি। এবার দেখো, এই যে বৃত্তটা, এই যে তারটা, এই তারটার কোথাও কোনো রোধ আছে পরিধিতে? পরিধিতে সার্কামফারেন্সে কোনো রোধ নাই। দ্যাট মিনস এইটার নাম যদি বি হয় তাহলে এটার নামও তাই হবে বি, এবং ঠিক তেমন করে এটার নামও তাই হবে বি, এটার নামও তাই হবে বি। তার মানে চারপাশে যেহেতু কোথাও কোনো রোধ নাই, তাহলে দেখো আমাদের কাছে এখন কয়টা বিন্দু আছে? এ এবং বি। তাহলে আমরা এ বিটাকে একটু লিখে ফেলি। এটা হচ্ছে এ, এটা বি। এবার যদি রোধগুলোকে সাজাই, দেখো এই তিন কার মাঝে আছে? তিন আছে এ এবং বি এর মাঝে। দ্যাট মিনস এ এবং বি এর মাঝে এখানে তিন বসে যাবে। দেন এগেইন এই দুই কার মাঝে আছে? দেখতে পাচ্ছ এটা এ আর এটা বি, এ বি এর মাঝে। তার মানে এই দুইটাকেও আমরা এ বি এর মাঝে বসায় দিব। এবং আরো দেখতেছি এই পাঁচটাও কার মাঝে আছে? এ এবং বি, এদের মাঝেই রয়েছে। তার মানে এ এবং বি এর মাঝে দেন এগেইন আমরা এখানে 5 বসায় দিব। তাহলে আমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছি এই 2, 3, 5 এরা সবাই সমান্তরালে আছে, এক্স্যাক্টলি এর আগেটার মতো। ফাইন। তাহলে এখান থেকে যদি আমি তুল্য রোধ বের করি, সেক্ষেত্রে 2 ইনভার্স প্লাস 3 ইনভার্স প্লাস 5 ইনভার্স টোটাল ইনভার্স সলভ। এখান থেকেও বেড়ে গেল এটার আনসার। তো জেনুইনলি দেখো, দুটো সার্কিট দেখতে ভিন্ন রকম হলো, একই কিন্তু তিনটে রোধ সমান্তরালে আছে। চলো এবার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা যদি খেয়াল করো, তিনটাই একত্রে করি, এরপর রিভিউ নিয়ে তোমরা বুঝছো কিনা। ফাইন। এখানে দেখে অ্যাপারেন্টলি মনে হতে পারে একটু ভিন্ন, বাট আসলে না। সেটা কেন না? দ্যাট বিকজ এই বিন্দুটা হচ্ছে আমাদের এ আর এই বিন্দুটা হচ্ছে আমাদের বি। তাহলে এবার চিন্তা করে দেখো, এই তার এবং এই তার, এই দুইটা তারের মাঝে কোনো রোধ নাই। তার মানে এটা এ হলে এটাও এ। আর এখানে এরকম ডিবির মতো দিয়ে রাখছে, মানে কি বুঝছো? দুইটা তার এভাবে করে আঁকা মানে কি? ক্রস করে, যেখানে তো যুক্তও থাকতে পারে। এইরকম ডিবির মতো মানে উপর দিয়ে গেছে, যুক্ত না। তাহলে এই বিন্দু যদি বি হয়, তাহলে এই তারের অন্য মাথার নামও তাহলে বি হওয়া উচিত, যেহেতু মাঝে রোধ নাই। তাহলে দেখো এখানে দুইটা বিন্দুই আছে, এ এবং বি। তাহলে এই যে এ, এই যে বি। এবার ধরে ধরে খেয়াল করো, এই 4 কার মাঝে আছে? এ বি। তার মানে এ এবং বি এর মাঝে 4। দেন এই 5 কার মাঝে আছে? দেখতেছো এ এবং বি, এই 5 আছে এ বি এর মাঝে। তার মানে এ বি এর মাঝে এখানটাতে আছে হচ্ছে 5। ঠিক তেমন করে এই 3 কার মাঝে আছে? দেখো এটা এ, এটা বি, এ বি এর মাঝে। তার মানে ওই 3টাও এ এবং বি এর মাঝে। তাহলে চিন্তা করে দেখো তো, যে এরা তিনজন 5, 4, 3 এরা সবাই কিন্তু সমান্তরালেই রয়েছে। তাহলে সমান্তরালে থাকলে তুল্য রোধ একই রকম ভাবে 5 এর ইনভার্স, 4 এর ইনভার্স, 3 এর ইনভার্স, টোটাল ইনভার্স। আনসার সলভ। দেখো সমান্তরালেই থাকতে পারে, বা বিভিন্ন রকম চেহারা সে ধরে রাখতে পারে। হ্যাঁ, সো ওর ভিতর থেকে আমাদের বুঝে নিতে হবে যে তারা কিভাবে আছে। আচ্ছা, ওকে ফাইন। যেবা বলছো ক্লিয়ার, ছোট বলছো ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, তো তুল্যরোধ নিয়ে আমরা অনেক পড়বো আর কি। হ্যাঁ, এটা কেবল শুরু, এটা কেবল কলির সন্ধ্যা। আমরা 3D সার্কিটের তুল্যরোধও বের করবো। আর যারা কেবল শুরু করছো, এটা করে অনেক মজা পাইছো, সেইটা একদম আমরা 1, 2 গোনা শিখতেছি আর কি। তো এরপরে আস্তে আস্তে করে ধাপ বাই ধাপ আগাবো। তুল্যরোধে যতটুকু আজকে পারি অতটুকু পড়াবো, পরের দিনও যদি দরকার পড়ে ওই শুরু থেকে আবার শুরু করবো। আমরা 3D একটা সার্কিট এর কিভাবে তুল্যরোধ বের করা যায়। একটা ঘনক আছে, ঘনকের বাহু বরাবর তুল্যরোধ
কত, ঘনকের পৃষ্ঠের কর্ণ বরাবর কত, অথবা ঘনকের বস্তুর কর্ণ বরাবর কত। এগুলি ইউজুয়ালি বাংলাদেশে আসলে কেউই আমরা পড়াই না বা পড়ায় না, বাট আমি তোমাদেরকে পড়াবো। ওকে, আচ্ছা। তো তোমাদের অনেকের ভয়ও লাগতে পারে, আচ্ছা ভাই কি বলতেছে, এইগুলি কেমনে করাবে। তো ওগুলি তোমরা সবাই বুঝতে পারো ভাই, গ্যারান্টিও যারা যারা ক্লাসে থাকবে সবাই বুঝবা, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, সীমান্ত বলছে এবি প্রান্তে ব্যাটারি কানেক্ট করলে সার্কিট শর্টেড হবে না। না, এবি প্রান্তে যখন আমি ব্যাটারি কানেক্ট করব, এখানে যখন আমি একটা ব্যাটারি দিব, তখনই তো না এই তুল্য রোধটা এভাবে করে কাজ করবে, তাই না? তো এবি যে দুটো পয়েন্ট ফাঁকা রাখি, ওটা তারা বুঝে ওই জায়গাতে কোনো ফোর্স কানেক্ট করতে পারবো আমরা। আচ্ছা, ফাইন। তাহলে এবার চলো আমরা এর পরের টাইপের অঙ্কটা দেখি, এর পরের টাইপের অঙ্ক দেখি। আচ্ছা, তো এই টাইপের অঙ্ক যেগুলো হয় সেটা হচ্ছে হুইস্টন ব্রিজ থেকে আসে। আমরা হুইস্টন ব্রিজ পড়ি নাই, হুইস্টন ব্রিজ আমরা পরের দিন পড়বো, বাট ওটা জাস্ট বেসিক জিনিসটা আমরা জানাই নিচ্ছি। আচ্ছা, হুইস্টন ব্রিজ। হুইস্টন ব্রিজ কি জিনিস সেটা আমরা জানবো, আমি বলেছি সেটা নিয়ে ডিটেলস পড়বো, বাট এখন তুল্যরোধ সলভ করতে একটু এটা জানার দরকার, সেটা জানাই নিচ্ছি, এতটুকু মেনে নিলেই চলবে আর কি। হুইস্টন ব্রিজ হচ্ছে এরকম একটা সার্কিট যেখানে 4টা রোধ থাকে। হুইস্টন ব্রিজ হচ্ছে কি এরকম একটা সার্কিট যেখানে এরকম করে 4টা রোধ থাকে, 4টা রোধ থাকে, 4টা হাতে 4টা রোধ থাকে। এই হাতে একটা রোধ থাকে, লেটস সে এটা পি। এই হাতে একটা রোধ থাকে, এটাকে বলা হয় কিউ। এই হাতে একটা রোধ থাকে যেটা হচ্ছে আর, আর এই হাতে শেষ রোধ যেটা হচ্ছে এস। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টা রোধ থাকে। ফাইন। এবং এই 4টা রোধের মাঝখানে একটা গ্যালভানোমিটার থাকে। গ্যালভানোমিটারের কাজ হচ্ছে এই তারে কারেন্ট গেলে ঘড়ির কাঁটা নড়ে, ঘড়ির কাঁটা নড়ে দেখায় দেয় কতটুকু কারেন্ট যাচ্ছে, কারেন্ট আছে কিনা এটা বের করে। ফাইন। এখন এই সার্কিটকে যদি আমরা হচ্ছে গিয়ে একটা ব্যাটারি যুক্ত করি এই দুইটা প্রান্তে, তাহলে এখানে কারেন্টের অনেক রকম ঘটনা ঘটে, কারেন্ট ভাগ টাগ হয় এই জায়গাতে। এবার কথা হচ্ছে হুইস্টন ব্রিজের সাম্য বলে একটা ব্যাপার আছে। হুইস্টন ব্রিজ সাম্য, হুইস্টন ব্রিজ সাম্য বা সমতায় আছে, এই কথার মানে হচ্ছে গিয়ে মাঝের তারে কোনো কারেন্ট যাবে না। ধরলাম এই তারে কারেন্ট আইজি, গ্যালভানোমিটারের যে তারটা, এই তারে কারেন্ট আইজি। যদি কখনো এমন হয় ওই তারে কারেন্ট না যায়, তার মানে হুইস্টন ব্রিজ সমতায় আছে। ওই তারে যদি কারেন্ট না যায় তাহলে হুইস্টন ব্রিজ সমতায় আছে। এই তারে যখন কারেন্ট যায় না তখন বলা হয় হুইস্টন ব্রিজ সমতায় আছে। আর সমতায় তখনই থাকে, এইটা হয় তখনই যখন এই পি এবং কিউ এর যে অনুপাত, আর এবং এস এরও অনুপাত যদি তাই সমান হয়, মানে পি বাই কিউ, মানে পি বাই কিউ, যদি পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস হয়, যদি পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস হয়, তাহলে হুইস্টন ব্রিজ সমতায় থাকে, মানে মাঝের তারে কোনো কারেন্ট যায় না, মাঝের তারে তখন কোনো কারেন্ট যায় না। মানে সোজা কথা মনে রাখবা যে এই পি এবং কিউ এর অনুপাত, এই দুইটা রোধের অনুপাত যদি এই দুইটা রোধের অনুপাতের সমান হয়, এদের অনুপাত সমান হয়, মানে মাঝের তারে কারেন্ট যায় না। এবং মাঝের তারে কারেন্ট যায় না মানে এই তারটা সার্কিটে থাকার কোনো যোগ্যতাই আর থাকে না। মনে রাখবা, কোনো তারে কারেন্ট না গেলে সেই তারটা মুছে দিলেও বা তারটা খুলে ফেললেও সার্কিটে কোনো ধরনের পরিবর্তন হবে না। ওকে, ফাইন। এইবার আসো আমরা হুইস্টন ব্রিজ সার্কিটের নীতির উপরে ভিত্তি করে কতগুলি অঙ্ক সলভ করি। এই টাইপের উপরে অনেকগুলি অঙ্ক থাকে। ফাইন। ফার্স্ট অফ অল আমরা এখানে 3টা অঙ্ক সলভ করব।
এটা একটা সার্কিট, এটা তুলরোধ বের করতে হবে। আচ্ছা, এটা একটা সার্কিট, এটাও তুলরোধ বের করতে হবে। এইটা একটা সার্কিট, এটাও তুল্যরোধ বের করতে হবে। তাহলে আমরা এখন এ পর্যায়ে তিনটা সার্কিট দেখতে পাচ্ছি, এই তিনটা সার্কিটের তুল্যরোধ আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, সো সবাই একটু মনোযোগ দিলেই বেসিক্যালি এই তিনটা টাইপ এর মানে এরকম ছাড়া আর থাকবে না তোমাদের কোশ্চেন। আমি সবগুলাই দিয়েছি, এর ভিতরে এই অঙ্কটা অ্যাডমিশন টেস্টে তোমরা পাবা, এটা মোটামুটি নর্মাল আছে, এটা অথবা কোথাও পাবা না, আমি স্পেশালি পিক করেছি তোমাদের জন্য। আচ্ছা ফাইন, তাহলে চলো আমরা এই তিনটা সার্কিট সলভ করি। এখন এই সার্কিটগুলো যখনই তোমরা সলভ করতে যাবা, একটা প্রথম প্রবলেম যেটা পাবা সেটা হচ্ছে একটা তারের রোধ তোমাদের এমন ভাবে প্যারা দিবে, যে কোনো একটা রোধ এই তিনটার ভিতরে সেটা আর মিলতে চাবে না, সেটা যে কার সঙ্গে কিভাবে আছে খুঁজে পাবা না। মানে সলভিং শেষের দিকে এসে দেখবে একজন একটা ঝামেলা দিচ্ছে। সো এই তিনটার ভিতরে এই ঝামেলাটা আছে, তার বিকজ এর ভিতরে ওয়াই সার্কিট আছে, ওয়াই ডেল্টা কনভার্সন বলে একটা ব্যাপার আছে। ওয়াই ডেল্টা কনভার্সন, আমি ওটাতে না যাই, ভয় পাবা তোমরা আপাতত। সো আই লাভ টু টিচ ইট, সো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব এমনি ভিডিওতে। বাট এটার ভিতরে ওয়াই সার্কিট আছে, যেটা ডেল করতে হবে, সেটা অনেক ঝামেলা। হ্যাঁ, তো আমাদের এটা করতে হবে না, আমরা হুস্টন ব্রিজ সমতা নীতি দিয়ে এই অঙ্কগুলো করতে পারবো। এই প্রত্যেকটার ভিতরে একটা একটা করে হুস্টন ব্রিজ লুকায় আছে। আমরা কিছুক্ষণ আগে হুস্টন ব্রিজ কি জিনিস সেটা দেখছি। হুস্টন ব্রিজ হচ্ছে গিয়া চারটা রোধ একটার পর একটা থাকবে, মাঝে একটা গ্যালভানোমিটার থাকবে, গ্যালভানোমিটারের নিজেরও একটা রোধ আছে যেটাকে আমরা জি বলি। চারটা রোধ, চার বাহুতে, মাঝখানে একটা গ্যালভানোমিটার। ওকে ফাইন, এবার দেখো, এবং আমরা এটা দেখেছি যে একটু আগেই আমরা এটা দেখেছি যে এই দুজনের অনুপাত, এই দুজনের অনুপাতের সমান হলে মাঝের তারে কারেন্ট যায় না, মানে ওটা মুছে দিতে পারবো। মানে ওই হচ্ছে সেই রোধ যেটা একটা প্যারা দিবে, যাকে কিনা আমরা মুছে দিব। এখানে যদি আমরা খেয়াল করি, দেখো এইটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এই দেখো পি কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। তাহলে দেখো পি কিউ আর এস, মাঝখানে এটা তাহলে গ্যালভানোমিটার, নিশ্চয়ই বুঝতে পারতেছো। দেখো পি কিউ আর এস, মাঝখানে গ্যালভানোমিটার। হুস্টন ব্রিজের সঙ্গে মিলাও, এখানেও দেখতেছো পি কিউ আর এস, মাঝখানে গ্যালভানোমিটার। ওকে আচ্ছা, তাহলে তো মজা। কিভাবে মজা? তার মানে আমরা দেখবো যেটা সমতায় আছে কিনা। তাহলে পি বাই কিউ, খেয়াল করে দেখো এখানে পি বাই কিউ, পি বাই কিউ ইকস টু কত? 2/3, মানে 2/3। আর বাই এস, আর বাই এস মানে কত? 4/6, 4/6 মানে কাটাকাটি করলে 2/3। তাহলে তোমরা দেখতেছো, হ্যাঁ মিলেছে, ঘটনা সত্য যে আর 2/3 2/3, মানে এরা দুজন সমান, এরা দুজন সমান, মানে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, মানে সমতায় আছে, মানে ভিতরের তারে কারেন্ট যাবে না, গ্যালভানোমিটারে কারেন্ট যাবে না। গ্যালভানোমিটারে কারেন্ট যাবে না মানে ভিতরের তারের এই রোধটা সার্কিটে থাকার যোগ্যতা হারাই ফেলছে, ওরে আর সার্কিটে রাখা যাবে না, যেহেতু এদের অনুপাত সমান। যেহেতু কারেন্টই যাবে না, তো ওটা সার্কিটের কোনো অংশ না। এবার দেখো এটা মিলানো খুব সোজা হয়ে গেছে। কিভাবে সোজা হলো? এই 2 আর এই 3 কিভাবে আছে? শ্রেণীতে। তাহলে এখানে আছে মোট 5। এই 4 আর এই 6 কিভাবে আছে? শ্রেণীতে। তাহলে এখানে আছে 10। এই 10 আর এই 5 কিভাবে আছে? 10 5 সমান্তরালে। সমান্তরালে থাকলে উপরের অধ্যায়ের গুণফল, নিচের অধ্যায়ের যোগফল।
5 × 10 আর নিচে যোগফল হলে 5 + 10 মানে 15, কাটাকাটি যাবে, এটা কাটলে 3 মানে 10/3। এবার এই 10/3 এর সঙ্গে এই 4 কিভাবে আছে, এই 10/3 এর সঙ্গে এই 4 শ্রেণীতে একটার পর একটা, দ্যাট মিনস মোট তুল্য রোধ হবে 4 + 10/3, ক্যালকুলেশন করলে নিচে 3, 12 + 10 22। আচ্ছা, এত ওহম আনসার। ডেফিনেটলি সবাই এটা আমরা বুঝতে পারছি, হোপফুলি সবাই এটা আমরা বুঝতে পারছি। ফাইন, গেল একটা, এটা ক্লিয়ার, সবগুলো দেখো বুঝে যাবা, এটা ক্লিয়ার, এই গেল একটা। এবার আসলে দ্বিতীয়টা, এইটা মার্কা মারা অঙ্ক, তোমরা যখন অ্যাডমিশন টেস্টে আসবা, এটা আমি অ্যাডমিশন টেস্টে আর করাই না, একাডেমিকেই করাই শেষ করি, দেখবা উদ্ভাস বা অন্যান্য কোচিং সেন্টার গুলাতে এগুলা করাচ্ছে। যাই হোক, ফাইন, এবার আসো এটা আমরা সলভ করি। ওকে ওকে, আগেরটা ক্লিয়ার, এটা সলভ করি। এইটা একটু ক্রিটিক্যাল লাগবে। দেখো এই টাইপের একটা অঙ্ক আমরা আজকে করছি যে 3টা রোধ ছিল, উপরের তারে নিচের তারে রোধ ছিল না, বাট এখানে আবার উপরে নিচেও রোধ দিয়ে দিছে। তো কি করব, দেখো প্রথম কথা, এই বিন্দুর নাম এ, এই বিন্দুর নাম এ, এই বিন্দুর নাম বি, এ বি আমরা পেয়ে গেছি। দেখো উপরের তারে কিন্তু রোধ আছে, উপরের তারে রোধ আছে, দ্যাটস ওয়াই এটার নাম এ হলে এটার নাম এ বলতে পারবো না, সব দিক থেকে ঘুরে আসলে এখানে রোধ আছে, দ্যাট মিনস এটার ভিন্ন নাম, আমি সি দিলাম। বি কেন দিলাম না, কজ বি তো অলরেডি আছে তাই। ঠিক তেমন করে এই বিন্দুর নাম বি, ঠিক আছে, বাট এখানে রোধ আছে, তার মানে এখানের নাম আর বি দেওয়া যাচ্ছে না, এটার নাম ভিন্ন কিছু দিতে হবে, ডি দিলাম। তাহলে এই বিন্দুর নাম এ, এই বিন্দুর নাম ডি, এই বিন্দুর নাম সি, এই বিন্দুর নাম বি, আর কোনো বিন্দু কিন্তু নাই যেগুলোর নাম দেওয়া যায় ডিফারেন্ট। তাহলে মোট বিন্দু সংখ্যা আসলে কয়জন, 4 জন, এ বি সি ডি। এখন এই 4টা বিন্দুর মাঝে রোধগুলোরে সাজাবো। তো প্রথমে যেটা করব, এটা এ, এটা বি, ঠিক আছে, এইভাবে দেখো, এটা এ, এটা বি, ঠিক আছে। সিডি কে আমরা একটু উপরে নিচে দিব। সিডি কেন উপরে নিচে দিছি, কারণ খুবই সিম্পল, দেখো এরা সবাই তো একই সরল রেখাই আছে, এ ডি সি বি একই সরল রেখা। আমি যদি একই সরল রেখায় বিন্দুগুলা বসাই, তাহলে তো আবারও সাজাইলে এটাই তৈরি হবে, তাহলে এটা দেখে তো কিছু বুঝতেছি না। তাহলে আমরা কি করব, যে দুইটা বিন্দুর মাঝে তুল্যরোধ বের করতে হবে, ওই দুইটা বিন্দুকে হরিজন্টাল লাইনে রাখবো, আনুভূমিক রেখায় রাখবো, আর অন্য বিন্দুগুলার একটু ছড়ায় ছিটায় দিছি, অন্য বিন্দুগুলাকে একটু ছড়ায় ছিটায় দিছি, মানে সি কে উপরে ডি কে নিচে দিছি। এবার আসলে রোধগুলাকে সাজাই, দেখো কি হয়। প্রথম রোধ, মনোযোগ মনোযোগ, প্রথম রোধ 3, 3 কার কার মাঝে আছে, এ এবং ডি, এ এবং ডি, এই দুটা বিন্দু এ ডি, দ্যাট মিনস এইটা এ আর এইটা ডি, এই এ ডি এর মাঝে আছে হচ্ছে 3, গেল এই 3। এরপর দেখো যে এই 2, এটা কার মাঝে আছে, এই 2 আছে এই বিন্দু এই বিন্দুর মাঝে, এটা এ বিন্দু এটা সি বিন্দু, এ সি এর মাঝে, দ্যাট মিনস 2 আছে, এটা এ এটা সি, 2 আছে এ সি এর মাঝে, দেখো এটা এ এবং সি এর মাঝে, গেল 2টা। এরপর 5, এটা কার মাঝে আছে, এই দুটা বিন্দুর মাঝে, এটা ডি এটা সি, ডিসি এর মাঝে, এটা ডি এটা সি, ডিসি এর মাঝে এখানে আছে 5। ওকে, গেল এই 3টা। আচ্ছা, এরপর এই 6 কাদের মাঝে আছে, দেখতে পাচ্ছ এই 6 আছে এই বিন্দু এবং এই বিন্দুর মাঝে, এটা ডি বিন্দু এটা বি বিন্দু, ডিবি এর মাঝে, দ্যাট মিনস এটা ডি এটা বি, ডিবি এর মাঝে আছে হচ্ছে 6, আর বাকি থাকে একজন 4। ও কার মাঝে আছে, ও আছে এই দুইটা বিন্দুর মাঝে, এটা সি এবং এটা বি, সিবি এর মাঝে, মানে এই যে সি এই যে বি, সিবি এর মাঝে ওখানটাতে আছে হচ্ছে 4। দেখো সাজানোর পরে সবগুলা রোধকে একটা হুস্টন ব্রিজ তৈরি হয়েছে। এবার এই হুস্টন ব্রিজে খেয়াল করলে দেখো, এটা পি, এটা কিউ, এটা আর, আর এটা এস। তাহলে পি বাই কিউ ইকুয়ালস আর বাই এস হয় কিনা দেখো, পি বাই কিউ ইকুয়ালস টু 2/4, 2/4 মানে হচ্ছে গিয়া হাফ, আর বাই এস ইকুয়ালস টু তোমরা দেখতে পাচ্ছ 3/6, 3/6 মানে হাফ। হ্যাঁ মিলছে, এরা দুজন সমান, এরা দুজন সমান হওয়া মানে মাঝখানের গ্যালভানোমিটারে কোনো কারেন্ট যাবে না। গ্যালভানোমিটারে যদি কারেন্ট না যায়, তাহলে মাঝখানের যে তারটা আছে ওইটা সার্কিটে থাকা যোগ্যতা হারাইছে, ওটাকে সার্কিট থেকে আমরা মুছে দিব, আমরা সার্কিট থেকে ওটাকে মুছে দিচ্ছি। এবার দেখো অঙ্ক একদম ইজিলি মিলে যাবে। কিভাবে, এই 2 এই 4 শ্রেণীতে, তাহলে 2 4 কত হবে 6, ঠিক তেমন এই 3 এই 6,
এই 3 এই 6 শ্রেণীতে নিচে, তাহলে 3 6 কত হবে 9। তারপরে চিন্তা করে দেখো উপরের 6 আর নিচের 9 সমান্তরালে, উপরের 6 নিচে 9 সমান্তরাল, সমান্তরালে হলে তুল্যরোধ কি হয়, উপরের অধ্যায়ের গুণফল 6 × 9, নিচের অধ্যায়ের যোগফল 6 + 9, 6 9 54 আর নিচে হচ্ছে 15। আমরা চাইলে এটাকে 3 দ্বারা কাটতে পারি, নিচে থাকবে 5, এটাকে 3 দ্বারা কাটলে 1 বার 2 বার 6, তাই তো নাকি? আচ্ছা 3 একবার গেছে, 2 থাকছে 8, 8 এখানে হবে 58, 18, তাহলে এটা হবে হচ্ছে গিয়ে 354। হ্যাঁ ওকে, এটা হবে 18/5 ওহম, 18/5 ওহম, 18/5 ওহম। ডেফিনেটলি সবাই এটা বুঝতে পারছো তো? ক্লিয়ার? ওকে, হোপফুলি সবাই এটা বুঝছি। ওকে, অভিজিৎ আনসার দিচ্ছে অলরেডি, জাহিদ বলছো ক্লিয়ার, নরেন্দ্র বলছো ক্লিয়ার। তাহলে চলো আজকের ক্লাসে আমরা লাস্ট এই অঙ্কটা করব। আজকের ক্লাস বেশ লম্বা হয়েছে, আগামীকালের ক্লাসে আমরা আরো মজার অঙ্ক করব এই চ্যাপ্টারের, মানে যেগুলো করাইতে চাই, খেলা হবে। ফাইন, আচ্ছা আসো এখানে, এইটা এ, এইটা বি। হ্যাঁ, এখন এইটাও একটা হুস্টন ব্রিজ, দেখো কোথায় আছে সেই হুস্টন ব্রিজ, খুঁজে বের করবো আমরা তাকে, কোথায় সে। আচ্ছা এইটা পি, দেখো মনোযোগ দাও, এটা পি, এটা কিউ, এটা পি, এটা কিউ, পি কিউ, দেখো পি এর পরে কিউ, এইটা আর, আর এইটা এস, দেখো পি কিউ আর এস, আর মাঝখানে এই 5 গ্যালভানোমিটার। হুস্টন ব্রিজ নর্থ দেখতে এরকম ছড়ানোই থাকবে, এরকমও তো হতে পারে যে এই যে পি কিউ আর আর এস, এরকম এই যে আর এস, মাঝখানে এই যে গ্যালভানোমিটার, বুঝছি তো? ফাইন, তাহলে এবার এখান থেকে দেখো যে এই পি বাই কিউ কত হয়, পি বাই কিউ দেখতেছো 2/4, 2/4 মানে হাফ। আর বাই এস কত হয়, আর বাই এস দেখতেছো 3/6, 3/6 মানে ওটাও হাফ, মানে সমান, সমতায় আসছে, মানে বেসিক্যালি এই মাঝখানের জন গ্যালভানোমিটার, ওখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, এটা অনুপাত, এটা অনুপাত সমান, মাঝখানে গ্যালভানোমিটার কারেন্ট যাবে না। তো এখানে যদি কারেন্ট না যায়, ও সার্কিটে থাকার যোগ্যতা হারাই ফেলছে, ওটা আমরা মুছে ফেলছি। তাহলে এবার দেখো মনোযোগ, এবার সবাই বুঝবো। দেখো এই 2 আর এই 4 উপরের তারে শ্রেণীতে, 2 4 6, তারপর এই 3 আর এই 6 এই তারে মাঝের তারে শ্রেণীতে, এই 3 আর এই 6, দেখা একটা পর একটা, 3 6 9, আর লাস্টের নিচের তারে 7। তাহলে এবার খেয়াল করো 6 9 7 এরা কি সমান্তরালে, 3টা ব্রাঞ্চে, এই 2 এই 4 মিলে উপরে 6, এই 3 এই 6 মিলে মাঝেরটাতে 9, আর এখানে 7 7 9 6, 3টা উপর নিচে আছে, মানে সমান্তরালে আছে। তার মানে হচ্ছে গিয়ে এদের তুল্য রোধ এই 3 জনের সমান্তরাল, 6 9 7, দ্যাট মিনস 6 এর ইনভার্স, 9 এর ইনভার্স, 7 এর ইনভার্স, টোটালটার ইনভার্স, এবং এটাই হচ্ছে আনসার। চল, হোপফুলি সবাই এটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা হ্যাঁ জাহিন বলছো ভাই একটা স্ক্রিনশট নেই, নাও শিওর স্ক্রিনশটটা নিতেই পারো। আচ্ছা হ্যাঁ, নাসিব বলছো যে পি বাই কিউ আর বাই এস ইকুয়াল না হলে ওইটাই তো ঝামেলা, ইকুয়াল হবে না এরকম তোমাদের কখনো হবে না। তোমাদের এইচএসসি পরীক্ষা বলো বা তোমার বুয়েট পরীক্ষা বলো, সেটাতে কখনোই হুস্টন ব্রিজ অসমতায় থাকবে না। কেন থাকবে না? তার কারণ খুব সিম্পল, যদি সেটা থাকতো তাহলে সেক্ষেত্রে ওয়াই ডেল্টা কনভার্ট করতে হইতো, ওয়াই সার্কিটকে ডেল্টা বানাইতে হইতো। আমি এখনই তোমাদের মাথা খাইতে চাচ্ছি না, ওইটার ভিতরে এখন ঢুকলেই অবস্থা খারাপ হয়ে যাবে, বাট ওইটাও আমি তোমাদেরকে শিখাবো, আমি যেহেতু কথা দিয়েছি তো আই উইল ডু দ্যাট। তো আমি তোমাদের দেখাবো কিভাবে ওয়াই সার্কিটকে অসমতায় থাকলে হুস্টন ব্রিজ ওয়াই সার্কিটকে ডেল বানায়া যে কোনো সার্কিট অসমতায় থাকলেও তার আমরা তুল্যরোধ বের করতে পারি। এটা যখন তোমরা বুয়েটে পড়বা তখন দেখবা যে 30301 এর হচ্ছে গিয়া এটা একটা কোর্স আর কি, যেটা সিএসসি থাকলেও আমাদের করতে হয়েছে, ওইটাতে
হচ্ছে 35 মার্কের একটা কোশ্চেন ওইটা আর কি। হ্যাঁ, তাও আমি তোমাদের দেখাবো না, সমস্যা নাই, চিল। আচ্ছা, ক্লিয়ার? হ্যাঁ, নয়ন বলছে যা জানা সেটা জানি না, যা জানি সেটা আসে না। রাইট ভাইয়া, হ্যাঁ, এটা আমি বলছিলাম একবার এই প্রবলেমটা সলিউশন করার সময়। হ্যাঁ, তো এটা আমি শিখাবো তোমাদেরকে ইনশাল্লাহ, আগে এতটুকু জানতে হবে। ডেল্টা ওয়াই কি কাজে লাগবে না? ডেল্টা ওয়াই ভাই, এই যে সীমান্ত বলছো, তোমার বলতেছি, এটা তোমাদের কাজে লাগবে যখন তোমার ট্রিপল ইঞ্জিনিয়ার হবে, তখন লাগবে, এমনিতে লাগে না। তারপরেও আমার কাছে তোমাদের এক্সপেকটেশন অনেক হাই যে নিয়াজের কাছে পড়ি ভাই সব জানাবে, তো জানাবো, জানাবো। মানে প্রত্যেক বেলার খাবারটা বেলায় বেলায় আমরা খাই। আজকে তো এখন তো আমরা এইগুলো শিখতেছি, এগুলো শিখি, তারপরে ওগুলো আমি শিখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, অভিজিৎ শর্মা বলতো ভাই অস্থির আছে ক্লাসটা। ও মাই প্লেজার। ক্লিয়ার, গুড। তো আজকে ক্লাসকে আর লম্বা করবো না, আজকে ক্লাস আমরা এতটুকুই করবো। আজকে ক্লাসে বেসিক্যালি আমরা কি কি শিখছি? আজকে ক্লাসে চলো তো 2 এর ক্লাসে আমরা কারেন্ট ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার কেন হয়, কিভাবে এটা শিখছি। তারপরে কারেন্ট ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার ইউজ করে বেসিক একটা অঙ্ক সলভ করে আমরা একটা বুয়েট আসা এমসিকিউ সলভ করেছি। এরপরে আমরা কিছু নেইভ টাইপের, নর্মাল টাইপের কিছু তুলরোধের অঙ্ক আছে, সেটা প্রথমে দেখেছি, এটা সব থেকে বেশি আসে তোমাদের পরীক্ষায়। তারপরে আমরা হচ্ছে ছদ্মবেশী সমান্তরাল, সমান্তরাল সার্কিট অনেক রকম ভাবে লুকায় থাকতে পারে, সেটা দেখেছি। এরপর আমরা হুস্টন ব্রিজ সমতা সম্পর্কে জাস্ট আইডিয়া নিয়েছি। এরপরে এই সমতা রিলেটেড কিছু তুলরোধের অঙ্ক আছে, এটা দেখেছি। তো আগামী ক্লাসে আমরা অসীম সার্কিট, আগামীকালের ক্লাস অসীম সার্কিট, 3D সার্কিট, সিমেট্রিক্যাল সার্কিট, এইগুলা কিভাবে সলভ করতে হয় সেটা দেখবো। আর যেহেতু তোমরা বলেছো হুস্টন ব্রিজ সমতার অঙ্ক, অসমতার অঙ্ক তোমরা জানতে চাইছো, ওইটাও জানাবো ইনশাল্লাহ। ওকে, ফাইন। তো দেখা হবে আগামীকাল। সোফার টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই। সবাই ভালো থাকবা। ক্লাস কেমন লাগছে একটু গ্রুপে পোস্ট করে জানাই দিও। ঈদের বন্ধের পরে ক্লাস শুরু হয়েছে, তো তোমরা একটু অ্যাক্টিভ হও। তোমরা যে নোট সাবমিট করো, ওইটা আমার খুব কি বলে মেন্টালি সাপোর্ট দেয় যে আমি পড়াচ্ছি, তোমরা শিখতে পারছো, তো এটা আবার শুরু করে দাও। তো ওকে, এভাবেই চলতে থাকবে। সি ইউ, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।